উড়ন্ত মেঘের দুরন্ত ডানায়। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব 1। শা করে দ্রুত বেগে মূল ফটক পেরিয়ে পরপর দুটো কালো রঙের গাড়ি এসে থামলো চৌধুরী নিবাসের পার্কিং লটে। পরক্ষণে ধূপধাপ পা ফেলে নামলো বেশ কয়েকজন ছেলে মেয়ে। তারপর কোনো দিকে না তাকিয়ে হুড়মুড় করে প্রবেশ করলো বাড়ির ভেতরে, হাতে অনেকগুলো খাবারের ব্যাগ। হঠাৎ ধূপধাপ শব্দ তুলে হৈ হৈ করে ঢুকতে দেখে চৌধুরী বাড়ির 3 গিন্নি সিতারা, সিরাত, সিমিন রান্নাঘর থেকে ছুটে এলেন। ততক্ষণে ড্রয়িং রুমের সোফা দখল করে বসেছে আগত ছেলেমেয়েরা। এসির রিমোট নিয়ে কারাগারি শুরু করেছে। অসময়ে তাদেরকে দেখায় বকা দেয় তো দূরে থাক, চমৎকার করে হাসলেন 3 গিন্নি। প্রথমে সিরাতে গিয়ে এসে বললেন, কিরে বিচ্ছুর দল, ভুল করে রাস্তা বদলে চলে এসেছিস নাকি? সিতারার কথা শুনে কামরা দাঁত বের করে হেসে বলল, মামনি তোমাকে দেখতে এলাম, আর এসে যখন পড়েছি তাহলে হবে নাকি তোমার হাতের স্পেশাল দম বিরিয়ানি? পেটু কামরানের কথা শুনে সিরাত হেসে ফেললেন। এই ছেলেটাও না, মানে যখন এসে বাড়িতে আসবে তার সবার আগে খাবারের খোঁজ করা চাই। অথচ রোগাপটকে শরীরটা দেখে বোঝার উপায় নেই যে সে হচ্ছে পেটুকের মহারাজ। কামরানকে সরিয়ে এবার অর্ক এগিয়ে এলো। বিনয়ী ভাবে একে একে 3 চৌধুরী গিন্নিকে সালাম দিয়ে হাসি মুখে কুশল বিনিময় করলো। তার ভদ্রতার বেশ দেখে হাসান ভ্রু কুচকে খাইয়ে ফেলামো চাহনিতে তাকিয়ে আছে। এই তো আসার সময় সিগারেটে টান দিতে দিতে গান গাইল, ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার 80 গান, ময়রা গেলে সঙ্গে কিছুই যাইব না। অথচ এখন মুখ দেখে ভালো ছেলের খেতাব তার হাতেই তুলে দিতে ইচ্ছা করছে। দেখো পরেছে আবার নামি দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট, অথচ শালা বিটকেল। শুধু যে সে বিটকেল তা নয়, এরা সব কটাই হারামি। আর হারামিদের সাথে মিশতে মিশতে সেও হয়েছে আরেকটা হারামি। নয়তো এখানে আসার জন্য মিষ্টি কিনে গাড়িতে বসেই সেই মিষ্টির প্যাকেট খুলে নিজেরা খায়। খেয়েছে ভালো কথা, সে মিষ্টিটা টাটকা নাকি বাসি টেস্ট করতে গিয়ে 2 কেজি শেষ করে দিয়েছে। পরে গাড়ি থামিয়ে আবার মিষ্টি খেতে হয়েছে। কোনো শালা একটা টাকাও দেয়নি, অগত্যা নিজের পেছনে বাস দিয়ে তাকেই মিষ্টি কিনতে হয়েছে। বন্ধুর মনের কথা আর করা চাহনি দেখে অর্ক খুব খুব করে কাশলো। তারপর আমতা আমতা করে সিতারাকে বলল, ইয়ে মামনি শুদ্ধ বাড়ি ফেরেনি, আজ আসবে নাকি? কই, আমাকে তো কিছু বলেনি। আসলে মামনি ওটা একটা ব্লেন্ডার হয়ে গেছে, যার জন্য ওর আসার কথা থাকলো আর আসবে না বলেছে। প্লিজ তুমি কিছু একটা করো মামনি। কি হয়েছে বলবে তো নাকি? আর তোদের চোখ মুখে তো শুকিয়ে গেছে কেন? এবার অর্ঘকে সরিয়ে হাসান বুক ফুলে শুকনো মুখে এগিয়ে এলো। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলল, রোজগার কাজের চেপে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। আমরা ফ্রেন্ডরা মিলে সব কিছু ঠিকঠাক করলাম, এখন তোমার ছেলে বলছে সে যাবে না, তার নাকি জায়গাটা পছন্দ হয়নি। যে জায়গা পছন্দ না সেখানে সে যাবে না। এদিকে সব অ্যারেঞ্জ করে ডান, তোমার ছেলে যাবে না শুনে বাকিরাও এখন টাকা ফেরতের জন্য গাই গুই করছে। এদিকে সব সেলার টাকা থেকে 1000 টাকা করে মেরে আগে ভাগে খেয়ে বসে আছি আমি। এখন টাকা ফেরত দেওয়া মানে এই মাসের স্যালারি বানের জলে ভাসিয়ে দেওয়া। এদিকে নতুন বিয়ে, বউটাকে কেবল বাসায় তুলেছি, স্যালারি শেষ হয়ে গেলে বউটাকে মাস জুড়ে পানি পুরি না খাওয়াতে পারলে বউটাকেও হারাতে হবে। এত বছর সিঙ্গেল সাধনার পর একটা বউ পেয়েছি, বউটাও আবার হয়েছে আমার বন্ধুদের মতো আরেক হারামি। কিছু কম পড়লে হেতে পুলিশ বাপের ভয় দেখায়। ওর বাপে আবার দাগে আসামিদের চরম ডিম থেরাপি দেওয়ার দায়িত্ব রয়েছে। মেয়ে চোখে পানি দেখলে আমাকে নিজেকে কত যত্নে থেরাপি দিবে সেটা ভাবলে আজকাল আমার বিপি সবসময় হাই হয়ে থাকে। হাসানের কথা শুনে সিমিন, সিতারা, সিরাত মুখ চাওয়াচাই করলেন। তার কথা শুনে ওনারা হাসবেন কিনা দ্বিধায় পড়লেন। টাকা মেয়েতে গর্ব করে বলছে, এমন লয়ের চোর কয়জনই বা হতে পারে? তবে পাজির পাজি আরেক পাজি যেতে পারবে না কেন? সবাই মিলে গেলে কি হয়? তবে তার নাকে হ্যাঁ বলানো কষ্টসাধ্যই বটে। এদিকে মনের কথা বলতে বলতে হাসান সিতারের পায়ে পড়ে বসে পড়েছে। ওরা 2 পা ধরে বলছে, মামনি প্লিজ কিছু একটা করো, তোমার পাগল ছেলেকে বোঝাও, নয়তো এতগুলো টাকা আমার পকেট থেকে গচ্ছা যাবে। টাকার চিন্তায় কখনো জানি আমি গবাদ করে কবরে চলে যাই। হাসানের অভিনয় দেখে স্যান্ডি কানে কানে ফিস ফিস করে বলল, শালা কি আগের জন্মে অভিনেতা ছিল নাকি? এত নিখুঁত অভিনয় কেমনে করছে ভাই? তার কথা শুনে নীরা নামের মেয়েটি এবার উঁচু কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু চোখের পানি ছাড়া অভিনয়টা ঠিকঠাক যাচ্ছে না, তাই না অর্ক? রান্নাঘর থেকে কাঁচা মরিচ এনে শালার পেছনে ডলে দিব নাকি? আরে শালার উচ্চা, তোর নজর খালি সবার পেছনে থাকে কেন রে? বাল, মরিচ পেছনে ডলবি কেন? ডললেও সামনে ডলবি, চোখের নিচে ডলবি, সামনে চোখে আপনা আপনি পানি চলে আসবে। এই কথা শুনে নিজেরাই মিটমিট করে হাসতে লাগলো। ওদিকে হাসানের কাণ্ডে সিতারা জোর করে তাকে পা থেকে ছাড়িয়ে কোনো মতো দাঁড় করায়।
তারপর হাসতে হাসতে শান্ত হতে বললেন। উনি নিজেই শুদ্ধকে বোঝাবেন। এই কথা শুনে অর্ক, হাসান, কামরান, স্যান্ডি, লিজা, মিনার, নীরা, রূপম, রবি ও রুবায়েত সহ সকলে যেন হাফ ছেড়ে বাঁচল। তখন সিরাত এসে সবকটার হাতে হাতে জুস ধরিয়ে দিলেন। সিমিন এসে ট্রে ভর্তি হরেক রকমের নাস্তা দিয়ে গেলেন। নাস্তার বহর দেখে কামরান দাঁত বের করে হাসলো। হেসে বলল, নাস্তা করে বিদায় করানোর ধান্দা থাকলে ঝেড়ে ফেলা মামুনি। শুদ্ধ আসবে, সবাই মিলে রাতের খাবার খাবো, তারপর যাবো বলে দিলাম। কিন্তু তার কথা শুনে এবার সিমিন হাসতে হাসতে জবাব দিলেন, তোরা 1-2 সপ্তাহ না গেলেও সমস্যা নেই বাপ, আমাদের বাড়িতে অনেক রুম ফাঁকা পড়ে আছে। ওহ লাভলি মামুনি, তা তো আবার মেজর সাহেব এসেছেন? না, দাঁড়াও, আমি আগে বিয়েটা করি, তারপর আমার জোয়ান শ্বশুরের সাথে তোমার বিয়ে দেব। তখন মেজর সাহেব কপাল চাপড়াবেন আর গান গাইবেন, আয়না দেবো, চিউড়ি দেবো, মেকআপ কিনে দেবো, সামান্য একটা বউ দেখো আমার জন্য। তার কথা শুনে সিমিন কামরানের কাঁধে আলতো করে থাপ্পড় মেরে হাসতে হাসতে চলে গেলেন। ছেলেগুলো এত বাজি, বলে কিনা ওনার নাকি আবার বিয়ে দিবে। অতঃপর হাসি গল্পের পরে দলবদ্ধ হয়ে সবাই মিলে চুক্তি করতে বসলো কিভাবে শুদ্ধকে ঢাকা থেকে আনা যায়। কিন্তু তাদের কোনো প্ল্যানই ঠিকঠাক মনে ধরছে না কারো। এদিকেই শীতল কোচিং থেকে ফিরেছে। বাড়িতে শুদ্ধর ফ্রেন্ডদের দেখে একটু অবাক হলো, কারণ এরা প্রয়োজন ছাড়া বাড়িতে আসে না, আর এলেও শুদ্ধর রুম থেকে বের হয় না। তবে আজ কি হলো? তবে কি শুদ্ধ ভাইও এসেছেন নাকি? সে এলে তো সবার আগে তার সাথে দিয়ে টানটানি শুরু করবে। সে যাই হোক, যে ইচ্ছে আসুক আর যাক, এতে তার কোনো মাথা ব্যথা নেই। এমনি তো শুদ্ধ ভাই তার ফ্রেন্ডদের সাথে খুব একটা কথা কিংবা হাসাহাসি করে পছন্দ করেন না। দরকার অদরকারে যখন এরা আসে তখনও শুদ্ধ তাদেরকে নিজের রুমে নিয়ে চলে যায়। পথে ঘাটে কখনো কারোর সাথে দেখা হলে এরাই আপু আপু করে ডেকে কত কিছু যে কিনে দেয়। সেসব জিনিস ধরার সময় এমন ভাব করে যেন সেসব নিলে লজ্জায় মরে যাবে সে, অথচ মনে মনে ঠিকই বলে, আমি একা মানুষ বলে কি একটা আইসক্রিম কিনে দিতে হবে? এটা কোনো কথা? আমি চেয়েছি আইসক্রিম, নিজে থেকে যখন দিচ্ছেন তাহলে ওই আইসক্রিমের বড় বড় বাটিগুলো কিনে দিলেই তো পারেন। কিন্তু মুখে আর বলা হয়ে ওঠে না, কারণ ভুলক্রমে যদি এই কথা শুদ্ধ ভাইয়ের কানে যায় তাহলে চেলাকাঠের বাড়ি খেয়ে তার পরলোক গমন করা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এখন না হয় সেসব কথা বাদ থাকুক, তাকে আগে আরেকটা কাজ সারতে হবে। সারাদিন এত কাজ করতে হয়, কাজ করতে করতে এত ক্লান্ত লাগে, তবুও ছাড় নেই দুদণ্ড। এই যে এত কাজ করে, তবুও কেউ কাছে দেখে পাশে বসিয়ে মাথায় স্নেহের হাত বলে 500 টাকা হাতে ধরিয়ে দেয় না, বলে না, এই নে শীতল, সারাদিন কত আকাম কুকাম করিস, কত ক্লান্ত হোস, কত বুদ্ধির অপচয় করিস, ধর এই টাকাটা রাখ, যখন যা ইচ্ছে করে কিনে খাস। আসলে পৃথিবীতে মানবতা বলতে কিছু থাকলে তো বলতো। আজকাল যে ছাড়া পড়ে গরম পড়েছে, গরমের সাথে মানুষের বিবেকও যেন গলে গলে পড়ে যাচ্ছে। কিন্তু তাকে তো থেমে থাকলে চলবে না, তার কাজ তাকে করতেই হবে, সেটা হোক অকাজ কিংবা কুকাজ। এখন আর হয়তো দাঁড়িয়ে থাকার সময় নেই, তাকে আগে জুতো জোড়া লোকাতে হবে। এই জুতো জোড়ার কথা তো বলেই হলো না। আসলে এই জুতো জোড়া সিমিন কিনে দিয়েছিল 11 দিন পুরো হয়নি, অথচ আজকে কোচিং থেকে ফেরার পথে বোতলে কিক মারতে গিয়ে জুতোর এক পাশ ছিঁড়ে গেছে। নতুন জুতো জোড়া ছিঁড়ে গেল দুর্ভাগ্যবশত। ঠিক করবে ভেবেছে, কিন্তু মুচি পায়নি, পেলেও কাজ হতো না, কারণ জুতো সেলাই করার মতন 1 টাকাও তার কাছে ছিল না। যা ছিল ফিরতে ফিরতে হাবিজাবি খেয়ে শেষ করে ফেলেছে। কি আর করার, কোনো মতে ছিঁড়ে জুতো পরি বাড়ি অব্দি এসে গেটে ঢুকে হাতে করে নিয়ে এসেছে। এখন জায়গা মতো লুকিয়ে ফেললে কেলাফতে, কিন্তু ভুলক্রমে যদি সিমিন দেখে ফেলে তাহলে মেরে পিঠের ছাল তুলতে দেরি করবে না, এবং এবার সত্যি সত্যি মিস্ত্রি দেখে তাকে লোহার জুতো বানিয়ে দেবে। কিন্তু লোহার জুতো পরে কি হাঁটতে পারবে? হাঁটতে গেলে টকস টকস করে শব্দ হবে না? রাস্তার মানুষ থেকে ঘুরে ঘুরে দেখবে। না না, এ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এখন বাড়িতে ভালো ভদ্রনগর বেশে যে এর ওর কাছ থেকে টাকা হাতাতে হবে, তারপর সিমিন দেখার আগে একজোড়া জুতো কিনতে হবে, তাহলে এই যাত্রায় বেঁচে যাওয়ার সম্ভাবনা 75%। সে মনে মনে এসব ভেবে জুতো জোড়া শু ক্যাবিনেটের কোণে লুকিয়ে ভদ্রবেশে বাড়িতে প্রবেশ করলো। তাকে দেখে সবাই হাসি মুখে কুশল বিনিময় করলো। সেও সুন্দর মতো কথা বলে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই গালে হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছে। হেঁটে আসে খুব ক্ষুধা লাগায় শীতল আগে রান্নাঘরে গিয়ে এক প্লেটে পছন্দসই নাস্তা নিয়ে বসলো। খেতে খেতে সে সবার প্ল্যান শুনলো কিছুক্ষণ। কামরান, অর্ক আর হাসানের প্ল্যান শুনে বুঝলো তাদের সমস্যার কারণ। তারপর মিষ্টিতে চামচ ডুবিয়ে ভাবলো মানুষের উপকার কত মহৎ কাজ, আর মহৎ কাজের চক্করে যদি কিছু টাকা এসে যায় তাহলে জুতো কেনা হয়ে যাবে, আর সে মায়ের হাতে মার খাওয়া থেকে বেঁচে যাবে। এসব ভেবেই সে মনে মনে হেসে সবার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ভাব নিয়ে বলল, শুদ্ধ ভাইকে বাড়ি আনতে হবে, তাই তো? এ আর এমন কঠিন কাজ কি? তার কথা শুনে কামরান লাফ মেরে উঠে উৎফুল্ল স্বরে বলল,
তুমি শুদ্ধকে বাড়িতে আনতে পারবে? অবশ্যই পারবো। ওরে আপুরে, তাহলে ওকে বাড়ি ফেরাও প্লিজ। কিন্তু আমার হাত চুলকাচ্ছে, আর হাত চুলকালে আমি ঠিকঠাক কাজ করতে পারি না। শীতলের কথা শুনে বন্ধুরা সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাত চুলকানোর সাথে শুদ্ধর বাড়ি ফেরার কারণ খুঁজে পেল না তারা। তবে সিতারা তার মতে গতি বুঝলো, 100 টাকার নোট গুঁজে দিল। শীতল মিষ্টি করে হাসলো। রান্নাঘর থেকে ছোট্ট টুলটা এনে আরাম করে বসলো শীতল। তারপর চোখে গ্লিসারিন দিয়ে সবাইকে কথা বলতে বারণ করে শুদ্ধকে ভিডিও কল দিল। প্রথমবারই শুদ্ধ কল রিসিভ করে মাথা নিচু করে কিছু একটা লিখছে। লিখতে লিখতে বলল, কাজ করছি, যা বলার দ্রুত বল। শীতল হেঁচকি তুলে কাঁদছে, নাক টানছে, দু চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। তবে কথা বলছে না দেখে শুধু চোখ তুলে ভ্রু কুঁচকে বলল, কান্না দেখাতে ফোন করেছিস? কিন্তু একটুও সুন্দর না তোর কান্না, বরং একেবারেই জঘন্য। এক কাজ কর, আয়নার সামনে গিয়ে একা একা কয়েকবার রিহার্সাল কর, তারপর কল দিয়ে দেখাস। এর আগে যদি কল দিস তাহলে তোর গাল লাল করে দেবো, বেয়াদব। আমি সেজন্য কল করিনি শুদ্ধ ভাই, আমার ক্লিয়ার কথা বের হচ্ছে না মুখ দিয়ে। এখন কি বাকি কথা শুনতে নতুন করে তোর মুখে ভাতের অনুষ্ঠান করতে হবে নাকি? না, আপনাকে একটু দরকার ছিল শুদ্ধ ভাই। কি দরকার? আমার প্র্যাকটিক্যালের খাতা রেডি করা হয়নি, সায়ন ভাই বাড়িতে নেই, শকাপুর পরীক্ষা, আর স্বর্ণাপুর জ্বর, আর কেউ পারবে না। এখন আপনি আমার শেষ ভরসা। শুদ্ধ ভাই, বাড়িতে আসুন না প্লিজ। তোর খাতা রেডি করার জন্য এত দূর জার্নি করে যাব? খেয়ে দেখি কাজ কাম নেই আমার। এমন করছেন কেন? আসুন না প্লিজ। পারবো না, এখন কল কাট, কাজ করছি। ব্যাচার ব্যাচার করে মাথা নষ্ট করিস না। শুদ্ধ ভাই, আমি আপনার আদরের বোন না? বলুন, আমি ফেল করলে আপনার খারাপ লাগবে না? লাগবে না। কেন? কারণ তুই প্রতি বছর পরীক্ষায় ফেল করে করে আমার খারাপ লাগার সিস্টেমটা অকেজো করে দিয়েছিস। এখন যে অবস্থা, তুই ফেল না করলে আমার খারাপ লাগবে। এই কথা শুনে শীতল মুখ লটকে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। অন্যদিকে বাকিরা মিটমিট করে হাসছে। তাদেরকে হাসতে দেখে শীতলের গা পিত্তে জ্বলে গেল। এদের জন্য ও কারণে শুদ্ধ ভাইয়ের কথা শুনলো, আর এরাই কিনা ব্যাক ব্যাক করে হাসছে। এদের পানিশমেন্ট জন্য ভেবে তাদের দিকে একবার পুনরায় দেখে ফের বলল, তাহলে কি আপনি সত্যিই আসবেন না শুদ্ধ ভাই? না। ঠিক আছে। তা ঠিক আছে বলা দেখি। অর্ক, হাসান, কামরান এক লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। ইশারা করছে শীতলকে যেভাবেই হোক ম্যানেজ করতে, কিন্তু শীতল বসে বসে হাত চোকাচ্ছে। তখনকার কথা মনে করে এবার অর্ক, হাসান, কামরান ওয়ালেট থেকে টাকা বের করে শীতলের হাতে ধরে দিল। শীতল হতবাক, কারণ এবার সত্যি সত্যি তার হাত চুলকাচ্ছিল। কিন্তু এরা ভেবেছে ধান্দাবাজি। সে যাই হোক, হাত চুলকে যদি 1000-5 টাকা হাতানো যায় তাতে মন্দ কি? বাড়িতে গেস্ট এসে যাওয়ার সময় টাকা ধরে দেওয়া গেস্টগুলোকে তার খুবই ভালো লাগে। কিন্তু শুদ্ধ ভাইয়ের বন্ধুদের থেকে টাকা নিতেও কেন জানি খারাপ লাগছে। তাই ভদ্রতার খাতিরে ফিরিয়ে দিল। কিন্তু অর্ক পুনরায় তার হাতে টাকা গুঁজে দিল দেখে শীতল আর বাড়তি কিছু বলল না। অনিচ্ছা সত্ত্বেও একবার ভদ্রতা তো দেখালোই, আর কি। এদিকে শুদ্ধ জানে না শীতলের ক্যামেরার ওপাশে এক নাটকীয় পরিবেশ খুলে বসেছে তার বন্ধুরা। আর এখন নাটকের মূল হতে হলো চৌধুরীদের ছোট কন্যা। এদিকে টাকা পেয়ে শীতল নতুন করে নাটক জুড়ে দিল। ঢং করে তার লম্বা চুলের বেনুনি নাড়াচাড়া করতে করতে বলল, ও শুদ্ধ ভাই, তাহলে কি সত্যি আসবেন না? থেমে থেমে কি কথার গিয়ার আপ ডাউন করছিল নাকি? বললাম না যাব না। কিন্তু কেন? যাওয়ার ভাড়া নেই। কবে আপনার কাছে ভাড়া থাকে? যখনই কিছু চাই তখনই তো বলেন টাকা নেই, অথচ এত বড় সায়েন্টিস্ট, এত টাকা। এমনকি আপনার রুমের ড্রয়ারে কত টাকার বান্ডেল, কি ভেবেছেন দেখিনি আমি? ওগুলো আমার টাকা না। তো কার টাকা? তোর বাপের। আমার কাছে রাখতে দিয়েছে। কিন্তু বাবা কেন আপনার কাছে টাকা রাখতে দিয়েছে? কারণ তোরা গরিব, টাকা রাখার জায়গা নেই তোদের কাছে। এ কথা বলে শুদ্ধ খাতায় কিছু লিখতে লিখতে আরেকবার চোখ তুলে শীতলের দিকে তাকিয়ে লেখায় মন দিল। তখন কামরার ইশারায় শীতলকে কিছু বলল, আমি এর টিকিট কেটে দিই না, মানে দরকার যখন আমারই তখন না হয় আমি। তারপর খোঁটা দিতে দিতে আমার হাল বেহাল করার ধান্দা। আপনার না হওয়া বইয়ের কসম, খোঁটা দিব না। ভেবেছিলাম যাব, কিন্তু আমার বইয়ের কসম দেওয়ার জন্য যাবই না। যা। ছেলের কথা শুনে এবার সীতার পাশ থেকে হু হু করে হেসে উঠলেন। শীতলের থেকে ফোন নিয়ে বললেন, ও বাপ, বাড়িতে আয় না, মেয়েটার পরীক্ষার খাতা রেডি করতে হবে। মায়ের কথা শুনে শুধু বিরক্ত মুখে তাকিয়ে বলল, পারবো না, ভাইয়াকে বলো কাউকে দিয়ে করিয়ে আনতে। শীতল তখন পাশ থেকে ইঁদুরের মতো উকি দিয়ে বলল, না, আপনার হাতে আর্ট লেখা সুন্দর হয়, স্যাররাও খুব সুনাম করে, আপনি সে করে দেন না শুদ্ধ ভাই। মায়ের জন্য আরেকটা খোঁজা মারতে গিয়েও থেমে গেল শুদ্ধ। তারপর মুখে বিরক্তি নিয়ে খ্যাক খ্যাক করে বলল, রাত 9টার ফ্লাইটে বাড়ি যাব। তবে আমার যাওয়ার কথা অর্ক ওরা যেন ভুলেও না জানে। যদি জানে তাহলে আগামী 1 বছরও বাড়িতে যাব না। এই কথা শুনে সীতারা সামনে একবার তাকিয়ে হাসি মুখে বললেন, আচ্ছা জানাবো না, এখন কাজ করছি, রাখছি তাহলে।
এ কথা বলে শুদ্ধ কল কাটতেই বন্ধুরা সবাই একযোগে চেঁচিয়ে উঠলো। অবশেষে প্ল্যান সাকসেস হলো দেখে খুশিতে একে অপরকে কোলাকুলি করলো। তাদের অবস্থা দেখে বাকিরা হেসে ফেললো। যাক বাবা, অবশেষে ঘাট তারা বাড়ি আসতে তো রাজি হয়েছে। বাড়ি এলে ঘুরতে যাওয়ার ব্যাপারেও রাজি করানো যাবে। আগে থেকে টিকিট কেটে রাখায় শুদ্ধ সত্যি সত্যি 9টার ফ্লাইটে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হলো। যথাসময় ফ্লাইট ল্যান্ড করলে এয়ারপোর্ট থেকে বের হলো। যতবারই বাড়ি যায় ততবারই ভাই বোনদের জন্য কিছু না কিছু নিয়েই যায়। এবারও হাত ভর্তি খাবার নিয়ে মনে পড়লো গতবার ঢাকা ফেরার সময় সাম্য সৃজন রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আবদার করেছিল। সে ফুড কোর্ট থেকে বেরিয়ে দুজনের জন্য হেলিকপ্টার কিনে বের হওয়ার সময় নজরে পড়লো একটা টি শার্টের দিকে। কালারটা দেখে মনে হলো শাহিনকে বেশ মানাবে। বড় ভাইয়ের জন্য দুটো টি শার্ট কিনে মনে হলো বাড়িতে আরেকটা নাচুনি বুড়ি আছে, যাকে কিছু না দিলে সে গাল ফুলিয়ে বসে থাকবে। তার জন্য কি কিনবে তা ভাবতে ভাবতে মনে পড়লো সে চুড়ি পছন্দ করে। অতপর 3 বোনের জন্য চুড়ি, হিজাব ও একটি করে ড্রেস কিনলো। এই যে কিনলো গিয়ে তাদের হাতে তুলে দেবে, কিন্তু বাড়িতে একটা ব্যাঙেচি আছে না, সে হচ্ছে ঠোঁট মোছা মুরগি। যখন যা দিবে গাল ভর্তি হেসে সব নিবেও, কিন্তু ঝগড়ার সময় বলবে কখনো কিছু দিয়েছেন আমাকে। এটাই হচ্ছে তার স্বভাব। এসব ভাবতে ভাবতে সে একটা ট্যাক্সি করে বাড়ির উদ্দেশ্যে পথ ধরলো। তবে একটু অবাকও হলো, তার ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে মেসেজ আসছে না দেখে। এটা তো হওয়ার কথা নয়। তবে কি পাঁচেগুলো বাড়িতে এসে বসে আছে নাকি? আসতেও পারে, তাদের কোনো বিশ্বাস নেই। তাছাড়া ভালো করে জানে তাকে ছাড়া কেউ ঘুরতে যাবে না, কেউ না। যাবে না জেনে রাগ করে যাবেই না বললেও আগে থেকে কেটে রাখা এয়ার টিকিট ক্যান্সেল করে নিষেধ করলে এখন আর বাড়ি আসা সম্ভব হতো না। এয়ারপোর্ট থেকে বাড়ি বেশি দূরে নয়, বিধায় টুকটাক জ্যাম পেরিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছালো। ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নিয়ে বাড়িতে ঢুকতেই দারোয়ানের সাথে দেখা হলো, টুকটাক কথাও হলো। তারপর সে কলিং বেল বাজাতে গিয়ে বুঝলো দরজা খোলা। খোলা দরজা পা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকতেই দেখলো পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। এখন বাজে রাত 10:30। বাড়িতে কেউ তাদের ঘুমানোর কথা নয়। আর যখন তার মা জানে যে সে আসবে, তখন ঘুমানো তো দূর, ড্রয়িং রুম থেকে সরার কথা না। শুদ্ধ আন্দাজ করে ব্যাগগুলো সোফায় রেখে পকেট থেকে ফোন বের করার আগে কাউকে মোম নিয়ে এগিয়ে আসতে দেখলো। মোমের হলদে শিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো শীতলের মুখ। সে ভ্রু কুচকে বলল, বাকিরা কই? আর লাইট অন না করে মোম নিয়ে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন তুই? আপনি কি স্বাগতম জানাতে মোম নিয়ে এসেছিস শুদ্ধ ভাই? পৃথিবীতে ফুলের আকাল পড়েছে যে তুই মোম নিয়ে এসেছিস? তুই এসেছিস যখন, তখন আমার জামা কাপড় আগুন লাগিয়ে দে। তোর স্বাগতমের ঠেলায় আগুনে পুড়ে মরে ভূত হয়ে যায়। শুদ্ধর কথা শুনে সোফার পাশে লুকিয়ে থাকা কামরান ফিক করে হেসে ফেললো। আর তাতেই শুদ্ধ দ্রুত লাইট অন করতে দেখলো সব কটা একে একে সোফার উপর পাশে খাপটি মেরে বসে আছে। সে ভ্রু কুচকে দেখে সিতারাকে ডাকলো। তখন সিতারা শুদ্ধর বুকে পিঠে হাত বুলিয়ে বলল, রাগ করে না বাপ, আগে শুনবি তো আমার কথা। তোমাকে বললাম না আমার আসার কথা ওদের জানাবে না? যেখানে যাচ্ছে ওরা যাক, আমি কোথাও যাব না। আরে বাবা, গেলে কি হবে? ঘুরে এলে মাইন্ড ফ্রেশ হবে, কাজেও মন বসবে। না, আমি গায়ে পড়া মানুষ সহ্য করতে পারি না। আর ওরা তাদেরকেই বেছে নিয়েছে। মানুষ ঘুরতে যায় মাইন্ড ফ্রেশ করার জন্য, অথচ গর্ধবগুলো যাদেরকে নিয়েছে তারা বেড়ানো তো দূর, আমার মেজাজ বিগড়ে দিতে এক্সপার্ট। আমি যাব না মানে যাব না, ব্যাস। এই কথা শুনে সব কটা পিলপিল করে হেঁটে এলো। তারপর বিড়াল সরে বলল, ওদের বাদ দিয়েছি বন্ধু, আবার নতুন করে লিস্ট করেছি। এবার আমরাই আছি। শুধু কথা বললো না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তখন বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে সবার আগে হাসানি এক লাফে শুদ্ধর পিঠে উঠে পড়লো। তা দেখে অর্ক উঠলো। কামরান উঠতে গেলে, শুদ্ধ পড়তে গেলে দ্রুত দেওয়াল ধরে নিল। বাকিও তখন এগিয়ে এসে একে একে ওদেরকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। ব্যাস, সব রাগ গলে জল। এভাবে হঠাৎ ভূতের মতো পিঠে চেপে বসে শুধু সব কটাকে গাল মতো করে নিজে গেল ফ্রেশ হতে। বন্ধুর রাগ পড়েছে দেখে বাকিরা যেন হাফ ছেড়ে বাঁচলো। তাদের বন্ধুদের খুনসুটি দেখে শীতল হাসতে হাসতে বলল, তা ভাইয়া আপনারা কোথায় বেড়াতে যাচ্ছেন? যেতে চেয়েছিলাম কক্সবাজার, কিন্তু ঘাটতারাটা যাবে না, তার পছন্দ পাহাড়, তাই সব ক্যান্সেল করে এখন যাব মেঘের রাজ্যে। ও, তা মানু, তুমি কখনো গিয়েছো মেঘের রাজ্যে? না, আম্মু বলেছে বিয়ের পর বরের সাথে যেতে। এই কথা শুনে শীতল ঠোঁট উল্টে তাকালো সিমিনের দিকে, কারণ কোথাও যেতে গেলে তো মা এই কথাই বলে সবসময়। অন্যদিকে কপাল ফিরে দুটো চাচাতো ভাইও পেয়েছে, তারাও দূরে বেড়াতে নিয়ে যেতে চায় না। ওই একই কথা, এত কিসের বেড়ানো, বিয়ের পর বরকে নিয়ে বেড়াবে। তবে শীতলের কথায় অর্ক আর কামরান মুখ চর্চে করে বলল, আমরা তো আছি, যাবে আমাদের সাথে? না। কেন? একসাথে গেলে অনেক মজা হবে, মেঘ ছুঁতে পারবে, পাহাড় দেখতে পারবে, আরো কত কি যা আছে সেখানে। যাওয়ার কথা শুনে শীতলের চোখ মুখ জল জল করে উঠলো।
তারপর পরক্ষণে আবার ধপ করে নিভাও গেল। তার মুখটা চুপসে গেল দেখে হাসান বলল, কি হলো আপু, হঠাৎ মুখের হাসি নেমে গেল কেন তোমার? শুদ্ধ ভাই রাজি হবেন না। কেন? আমি আছি না, রাজি করাবো। কাজ হবে না, বরং আমাকে দেখিয়ে বলবে ও ছোট মানুষ, জার্নি করতে পারবে না। আমি ফিরে এসে না হয় পার্ক থেকে ঘুরিয়ে আনবো। এই কথা বলে শীতল গালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পিচ্চির মুখ দেখে সবার খুব মায়া হলো দেখে ভাবলো যেভাবেই হোক শুদ্ধকে রাজি করাবে। তখন শুদ্ধ নিচে নেমে এলো, সবার মুখের দিকে একবার তাকিয়ে বসলো সোফায়। তখন কামরান বলল, এই শুদ্ধ জানিস মিশকাত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ও তো যাবে না। ও, একটা সিট ফাঁকা থাকছে তো? না মানে বলছিলাম যে ও জার্নি করতে পারবে না, এর মধ্যে শুধু শুধু ওকে টানিস না। এই কথা বলে শুদ্ধ শীতলের দিকে তাকিয়ে জোর ধমকে বলে ওঠে, থাপ্পড়ে দাঁত ছেড়ে দেবো। এখানে কি পড়া নেই? পরীক্ষার চিন্তায় নাকি মরে যাচ্ছিলি? পড়া বাদ দিয়ে বসে বসে গল্প গেলছে, যা এখনই উঠবি এখান থেকে। ধমক শুনে শীতল ঠোঁট উল্টে ধপধপ পা ফেলে যেতে গেলে সায়নের মুখোমুখি হলো। সায়ন তখন সিঁড়ি দিয়ে নামছিল। সায়নকে দেখে মুখ ভোত করে শীতল বলল, ভাইয়া আমি মেঘের রাজ্যে বেড়াতে যাব, তুমি নিয়ে চলো। একথা বলে গলার স্বর নিচে নামিয়ে বলল, না নিয়ে গেলে কিন্তু বাবাকে বলে দিব তুমি আপুর সাথে প্রেম করো। আরে আরে আসতে বলবন, তাহলে নিয়ে চলো আমাকে। তা হঠাৎ রাতের বেলা মেঘের রাজ্যে যাবে কোন দুঃখে? এত রাতে মেঘ দেখতে পাবে? বড় কথা, হঠাৎ মেঘের রাজ্যে যাওয়ার কথা এলো কোথা থেকে? শুদ্ধ ভাইরা যাচ্ছে। ও এই কথা, তাহলে ওর সাথেই যা। নিয়ে যাচ্ছে না? কি এত বড় সাহস ওর? এই শুদ্ধ! সায়নিবার শীতলের কাজ জড়িয়ে ধরে থমথমে মুখে শুদ্ধদের কাছে গেল। ভাইয়ের ডাক শুনে শুদ্ধ তাকালে সায়ন বলল, ওকে নিয়ে যাচ্ছিস না কেন? এই অর্ক, তোদের পিকনিকে চাঁদা কত? না না, বাড়তি টাকা লাগবে না ভাই, আপু না হয় দুধ ভাত হয়ে আমাদের সাথে থাকবে। না তা হবে না, চাঁদা কত তাই বল। জন প্রতি 10,000 টাকা ভাই। এই কথা বলে শায়ন পকেট থেকে টাকা বের করে অর্কের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার বোনের অযত্ন হলে এক একটাকে মেরে পাছার নকশা চেঞ্জ করে দেবো, বলে দিলাম। যেভাবে নিয়ে যাবি সেভাবেই বাড়ি পৌঁছে দিবি। শায়নের কথা শুনে সবাই হাসলো। শুদ্ধ গুরুগম্ভীর সুরে বলল, নিয়ে যাওয়ার হলে আগেই রাজি হতাম, ভাইয়া কথা বাড়িও না। আমার বোনের যেতে ইচ্ছে করছে, আমি টাকা দিয়ে পাঠাচ্ছি, তাহলে তোর সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তোমার বোন জার্নি করতে পারে না, আর বেড়াতে গিয়ে আমি রোগী টানতে পারবো না। তাছাড়া আমার ফ্রেন্ডগুলো যদি জাতের হতো তাহলেও কিছু বলতাম না, কিন্তু এক একটা তো অজাতের। এদের দায়িত্ব দিচ্ছ, দেখবে মাঝ রাস্তায় গিয়ে ওরাই নিজেদের সামলাতে পারছে না। এই কথা বলে সত্য সরাসরি শীতলকে বলল, ভালোর জন্য বলছি, কথা শোন, লং জার্নি করতে পারবি না, অসুস্থ হয়ে পড়বি। আমি ফিরে এসে আশেপাশের পার্ক থেকে ঘুরিয়ে আনবো। না, আমি মেঘের রাজ্যেই যাব, আমি পার্কে ঘুরতে যাব না। না না না। এই বেদব, অসুস্থ হলে কে দেখবে তোকে? কেন আপনি দেখবেন? আমি কি তোর বাবার চাকর? না, আমার রক্ষাদাতা। এই কথা বলে সে কি চমৎকার করে হাসলো। ওদের কথার মাঝে তখন শারাফত চৌধুরী উপস্থিত হলেন। ব্যাস, শীতলকে আর পায়কে। আরেকটু কাঁদো কাঁদো হয়ে শুদ্ধর নামে অভিযোগ দিয়ে বেড়াতে যাওয়ার কনফার্ম করে ফেললো। শুদ্ধ যাচ্ছে দেখে অন্যরা তেমন কিছু বললো না।